নমস্কার, আপনাদের পলিটিক্স টপিক চ্যানেলে স্বাগত। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের আবার একটি নতুন প্রতিবেদন নিয়ে হাজির হলাম। আজকের টপিকটি খুবই আলোচ্য বিষয় এবং দারুণ এক টপিক, যা আপনারা শুনলে চমকে উঠবেন। আজকের টপিকটি দিলীপ ঘোষকে নিয়ে। তার আগে বলে রাখি, আমার এই প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লাগে, আমার কথাবার্তা ব্যবহার যদি ভালো লাগে, অতি অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আগামী দিনে আমি আপনাদের জন্য নতুন নতুন টপিক নিয়ে চলে আসতে পারি এবং যাতে আপনাদের ভালো লাগে এবং অনেক কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরতে পারি, যেগুলো আপনাদের শুনলে ভালো লাগবে। সেই ধরনের কিছু টপিক আপনাদের সামনে উপহার দিতে চাই যা আপনাদের অবশ্যই ভালো লাগবে। আজকের টপিকটি হলো দিলীপ ঘোষকে নিয়ে। বহু চর্চিত দিলীপ ঘোষ একজন বিজেপির কর্মী বলতে পারেন, নেতা বলতে পারেন। এই রাজ্যের এক সময়কারে সভাপতি ছিলেন, যার দৌলতে 18টি সাংসদ এসেছিলেন এবং যে 77টি সিট নিয়ে 2021 সালে ক্ষমতা না আসলেও অনেকটা এগিয়েছেন, সেটা বিজেপির এই দিলীপ ঘোষের মতন নেতার দৌলতে এটা স্বীকার করতেই হবে। এবং আমরা কেন, বিজেপির অন্দরমহলে এবং প্রত্যেকটি কর্মী সেটা স্বীকার করে এবং শাসক দলও সে কথাটা স্বীকার করে। কিন্তু আজকের বিজেপি দলে ভারতীয় জনতা পার্টিতে দিলীপ ঘোষ অনেকটাই কোণঠাসা। তার কারণ, উনি মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে জগন্নাথ মন্দিরে গেছিলেন দীঘাতে। দেখুন, একটা কথা বলি, প্রধানমন্ত্রীর সাথে মুখ্যমন্ত্রী বসেন, মুখ্যমন্ত্রীর সাথে প্রধানমন্ত্রী বসেন, এটা আলাপ আলোচনা হবেই। এবং বিধানসভায় আপনি যদি দৃশ্যগুলো দেখেন, যে বিজেপি বিধায়ক এবং তৃণমূলের বিধায়করা একসাথে বসে চা খায়, হাসি ঠাট্টা করে, এই দৃশ্য যদি প্রত্যেক দলের কর্মীরা চোখে দেখতে পায়, তাহলে বুঝবে আমরা যেটা বাইরে কামড়াকামড়ি লড়াই করি সবটাই বেকার। যাক, সে কথায় আসতে চাই না, আমি মূল কথায় আসতে চাই। সামনেই 2026-এ বিধানসভার ভোট, আপনারা সবাই জানেন। মার্চ এপ্রিলে ভোট হবে, যতদূর সম্ভব আমিও জানি, আপনারাও জানেন এবং পশ্চিমবঙ্গবাসীও জানেন। কিন্তু আলোচ্য বিষয় হলো, দিলীপ ঘোষ যদি প্রার্থী হন, তিনি জিতবেন কি হারবেন, এবং কোন জায়গায় দাঁড়ালে তিনি জিতবেন, কোন জায়গায় দাঁড়ালে হারবেন। কেন বলছি এই কথা? কারণ এর পিছনে রয়েছে বহু রহস্য। দিলীপ ঘোষকে যারা কোণঠাসা করেছে, তার দলই তাকে কোণঠাসা করেছে। সেটা কিন্তু কোনো শাসক দল থেকে করেনি, তৃণমূলও করেনি। এর পিছনে কারণটা কি? এর পিছনে কারণ হচ্ছে এক খোকাবাবু। এই খোকাবাবু এমনই একজন, ইনি যে দলেই যাবেন ওনার লবির খেলা খেলবেন এবং দলটাকে যেন ওনার বাপের সম্পত্তি ভাবেন। সেই সম্পত্তি ভেবে ওনার কথায় দলকে চলতে হবে, ওনাকে সর্বপদ দিতে হবে, ওনাকে সবাই মাথায় করে নাচতে হবে, ওনার কথায় উঠতে হবে, ওনার কথায় বসতে হবে। এবং খোকাবাবুর শখ হচ্ছে মুখ্যমন্ত্রী হবে। এবং এই খোকাবাবু নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য নামাজ পড়তে পারেন, হিন্দু সাজতে পারেন, মুসলমান বাড়িতে গিয়ে গোমাংস খেতে পারেন, আবার তিলক লাগিয়ে কীর্তনও করতে পারেন, সনাতনী সাজতে পারেন, আবার মুসলিম সাজতে পারেন, আবার সনাতনী সেজে মুসলিমদের গালাগালি করতে পারেন, আবার এও বলতে পারেন যে আমার মুসলিম ভোট চাই না, সব হিন্দু একটা হোক। আসল কথা মেইন হচ্ছে, উনি এসছেন দল করতে বা রাজনীতি করতে, ওনার স্বার্থ সিদ্ধি করতে, ওনার সিএম হওয়া খুব শখ। সিএম হয়ে উনি পশ্চিমবাংলায় মোটামুটি লুটে পুটে খাবেন, এই হচ্ছে ওনার নীতি। এবার বলবেন যে আপনি একজন ইউটিউবার হয়ে কেন বলছেন যে আপনারা লুটে পুটে খাবেন? দেখুন, কোনো রাজনৈতিক দলের কোনো কর্মী বা কোনো নেতা আজ পর্যন্ত 35টা 36টা পদ নিয়ে ছিল বলে আমার জানা নেই। উনি ছিলেন একমাত্র। ওনাকে কি এমনি এমনি দিয়েছেন? কারণ ওনার খিদে মিটত না, সবটা চাই। একটা কথা আছে পূর্ব বাংলার কথায়, হগলটাই আমাগো। এই ওনার ব্যাপারটা ঠিক সেরকম। তা কেন বলছি এই কথাটা? দেখুন, এই দিলীপ ঘোষ সম্বন্ধে উনি আগে পরে যেসব ভাষণ ছেড়েছে সেগুলো আপনারা জানেন। প্রথম দলে যখন বিজেপিতে এসছেন, তখন দিলীপ দাদা আমার দাদার মতন বলেছেন। যেই একটু ওনার পায়ের তলার মাটিটা মজবুত করে নিয়েছেন, তখন দিলীপ ঘোষের সম্বন্ধে তুই তামারি, উনি তৃণমূলের সাথে সেটিং করে চলছেন,
উনি মমতা বেগমের অমুক করছেন, তমুক করছেন, দলটাকে বিসর্জন দিচ্ছেন, এইসব বক্তব্যগুলো কে বলছেন? এই বক্তব্যগুলো কিন্তু এই খোকাবাবু, এই মেজ খোকাবাবুর মুখ থেকেই বেরিয়েছে, এবং তাচ্ছিল্য ভাষায় নানা রকম ওনার কর্মীদের দিয়ে নানা রকম অপমান অপদস্থ, রাস্তাঘাটে অনেক কিছু করেছেন এবং অনেক বাইট দিয়েছেন সংবাদ মাধ্যমে, যে দিলীপ ঘোষকে পুরো কোণঠাসা করে দিয়েছে। এবং দিল্লির নেতাদেরকে উনি বুঝিয়েছেন যে দিলীপ ঘোষ তৃণমূলের সাথে সেটিং করে চলছে এবং উনি থাকলে বিজেপি ডুববে। প্রথম বিশ্বাস করিয়েছিলেন, করিয়ে দেখেছেন যে দিলীপ ঘোষকে কোণঠাসা করাতে দলটাই কোণঠাসা হয়ে যাচ্ছে। তখন শেষমেশ কিছুদিন আগে এসে দিল্লির নেতারা দিলীপ ঘোষকে দিলীপ ঘোষের মতন কাজ করতে বলেছেন এবং তাকে বেরিয়ে আসতে বলেছেন। তাই দিলীপ ঘোষ আশ্বাস পেয়ে আবার নড়ে চড়ে বসেছেন, আবার দিলীপ ঘোষ আগের ভঙ্গিতে কথাবার্তা বলছেন। কিন্তু কি হবে দেখেছেন, দিলীপ ঘোষকে নিয়ে একটি সল্টলেকের পার্টি অফিসের নোংরা ভিডিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছেড়ে দেওয়া হয়েছিল। তাতেও কোন খোকাবাবু না কার হাত আপনারা সবাই জানেন, বুঝতে পারছেন। মেনলি হচ্ছে যার প্রাধান্য থাকবে বিজেপি দলে তাকেই উনি কোণঠাসা করে দেবে এবং তার বিরুদ্ধে উনি লবি দাঁড় করিয়ে দেবে এবং তাকে কোণঠাসা করে ওনার লবিটার খেলা খেলতে চাইবে, যেটা উনি তৃণমূলে খেলতে গিয়ে, তৃণমূল দলের কাণ্ডারি হতে গিয়ে, তৃণমূল দলটা ওনার হাতের মুঠোয় নিতে গিয়ে ভাইপো থেকে শুরু করে দলের আচ্ছা নেতাকে ছুঁড়ে ফেলে দিয়ে উনি সিএম হতে চেয়েছিলেন। এবং দেখেছেন দাদার অনুগামী বলে পোস্টার উনি নিজেই করেছেন, কোনো কোম্পানিকে উনি টেন্ডার দিয়ে। সবটা যখন ধরা পড়ে গেছেন তখন কিন্তু উনি তৃণমূল থেকে বেরিয়ে গিয়ে সারদা নারদার চাপে সেই দিল্লির নেতাদের পায়ে পড়েছেন। এগুলো ভুললে চলবে না, এটা ইতিহাস কথা বলে। এবং যখন উনি তৃণমূলে ছিলেন তখন এই নরেন্দ্র মোদী, এই অমিত শাহ গোষ্ঠীর ষষ্ঠী পুজো করেছে, সেই রেকর্ডগুলো কিন্তু এখনো সোশ্যাল মিডিয়ায় বাজে। সোশ্যাল মিডিয়ায় নরেন্দ্র মোদী এবং অমিত শাহ সম্বন্ধে, বিজেপি দলটার সম্বন্ধে যেসব কথাবার্তা বলেছেন, এবং উনি এই মমতা ব্যানার্জির সম্বন্ধে সুনাম সুখ্যাতি এতটাই করেছেন যে মেদিনীপুরের বুকে যত উন্নয়ন, পশ্চিমবাংলার বুকে যত উন্নয়ন মমতা ব্যানার্জি ছাড়া সম্ভব না। মমতা ব্যানার্জি ওনার মায়ের তুল্য, অমুক তমুক, এই সেই রেলপথ, অমুক তমুক, কন্যাশ্রী, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, কি বলেনি মমতা ব্যানার্জির প্রশংসায়। সেই লোকটাই 100 ডিগ্রি ঘুরে গিয়ে মমতা ব্যানার্জিকে বেগম বলছে, তুই তামারি করছে, জাতা ভাষায় কথা বলছে। উনি নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য সব কিছু করতে পারেন। যখনই উনি দেখছেন যে দিলীপ ঘোষ ওনাকে ছাড়িয়ে চলে যাচ্ছে, দিলীপ ঘোষকে কোণঠাসা করে দিয়েছেন। কিন্তু দল যখন, দিল্লির নেতারা যখন বুঝতে পেরেছেন দিলীপ ঘোষকে প্রয়োজন, তাই বিধানসভায় আবার ডেকে দিলীপ ঘোষকে দায়িত্ব দিয়েছেন। এই দায়িত্ব দেওয়াতে কিন্তু উনি অনেকটা চাপে পড়ে গেছেন। কিন্তু দিলীপ ঘোষের পছন্দ হচ্ছে কি এক খড়গপুর, আর এক হচ্ছে কি মেদিনীপুর। যদি উনি মেদিনীপুরে দাঁড়ান, মেদিনীপুরে মেজ খোকার যে লবিটা কাজ করে, মেদিনীপুরে সে মেদিনীপুর আর পূর্ব মেদিনীপুর, এই যে লবির খেলাটায় উনি খেলে কিন্তু দিলীপ ঘোষকে উনি উঠতে দেবেন না। যতটা না ভয়ঙ্কর হবে ওনার জন্য তৃণমূল, তার থেকে ওনার দলই হবে ওনার কাছে ভয়ঙ্কর। এটা আমাদের মতন মানুষরা জানেন এবং আমরা জানি, ওই ব্যক্তিকে আমরা চিনি যে ওই ব্যক্তি কি ধরনের মানসিকতা নিয়ে দল করেন এবং রাজনীতি করেন। যতই বিজেপির সদ্য নব্য কর্মীরা বা এই সিপিএম থেকে যাওয়া বিজেপি যারা হয়েছেন সদ্য, তারা যতই মেজ খোকাকে নিয়ে লাফালাফি করুন না কেন, জানবেন মেজ খোকা কিন্তু না আপনাদের না দলের, শুধু উনি ওনার জন্যই এসছেন দল করতে। এটা আপনারা মনে রাখবেন। মেজ খোকাকে আপনারা যত তোল্লা দেবেন, যত মাথায় তুলে নাচবেন, তত আপনাদের দিন অন্ধকার, আপনাদের দল তত কিন্তু কোণঠাসা হবে। শুনতে হয়তো খারাপ লাগছে, অবাস্তব লাগছে, কিন্তু এটাই বাস্তব। কেননা তৃণমূলে থাকতেও ওনাকে মাথায় নিয়ে নেচেই কিন্তু আজকে তৃণমূল দলের এই দিনটা দেখতে হচ্ছে, বা যে দিনটা উনি দেখিয়েছেন সেটা কিন্তু তৃণমূলকে দেখতে হয়েছে। তাই উনি যখন কাউকে কাছে টেনে নেওয়ার গল্প করে, মনে করবেন এর পিছনে কোনো রহস্য আছে, আর যখন দূরে ঠেলে দেয় তার পিছনেও কোনো রহস্য আছে, এবং রহস্যের সবটাই স্বার্থসিদ্ধি উনি নিজের ব্যক্তিগত। এই গেল এক কথা। এবার খড়গপুর, তাহলে কি বললাম, মেদিনীপুরে যদি উনি দাঁড়ান দিলীপ ঘোষ, তাহলে দিলীপ ঘোষের জন্য কিন্তু সেটা শুভ হবে না। দিলীপ ঘোষকে কিন্তু অনেক চ্যালেঞ্জের মুখে পড়তে হবে, নিজের দলের মধ্যেও ওনার বিরোধিতা হবে এবং শাসক দল ওনার বিরোধিতা করবে, ওনাকে অনেক পক্ষকে হারিয়ে তারপরে জিততে হবে। তাই দিলীপ ঘোষকে মেদিনীপুর কিন্তু কঠিন হয়ে দাঁড়াবে। এই একটা কথা বললাম। দ্বিতীয় হচ্ছে খড়গপুর।
খড়গপুরে যদি উনি দাঁড়ান তাহলে খড়গপুর সদরের যেখানে আপনারা জানেন এক অভিনেতাকে উনি হিরণকে দিয়ে এসছেন, হিরণ ওখানকার হচ্ছেন বিধায়ক এখন, সেই হিরণকে সরিয়ে যদি ওনাকে দেন তাহলে কি হচ্ছে, তলে তলে হিরণের কিছু না কিছু একটা লবি, কিছু না কিছু একটা লোকজন কাজ করছে, তারা হয়তো বিরোধিতা করবে। কিন্তু তবু বলবো খড়গপুরে কিন্তু ওনার চাহিদা আছে, দিলীপ ঘোষকে ভালোবাসেন, এতে কোনো সন্দেহ নেই। খড়গপুর যেটা যতটা সম্ভব অন্য কোনো জায়গায় দিলীপ ঘোষের জন্য কিন্তু অতটা সহজ হবে না। তাই শুভ দিক দিয়ে দেখতে গেলে জেতার মতন জায়গা থাকলে দিলীপ ঘোষ খড়গপুরই, কেননা জানেন প্রথম যখন বিধায়ক ছিলেন দিলীপ ঘোষ ওই খড়গপুর থেকে, তাই দিলীপ ঘোষের জন্য খড়গপুরই একমাত্র সুবিধাজনক জায়গা। বাকি সবটাই কিন্তু নরপরে, শুধু শাসক দল বিরোধিতা করবেন তা নয়, নিজের দলের ভিতরে অন্দরমহলে ওনার বিরুদ্ধে যেসব বিরুদ্ধাচরণ করার জন্য রেডি হয়ে রয়েছেন যেসব খোকাবাবুরা, যেসব লবি, তারা কিন্তু যথারীতি বিরোধিতা করবে। তাই দিলীপ ঘোষ যদি আমার এই ছোট্ট ভিডিওটি দেখতে পান তো সতর্ক হবেন। দ্বিতীয়ত কথা, বিজেপির যেসব কর্মীরা দিলীপ ঘোষ অনুগামী তারাও সতর্ক হবেন, সজাগ থাকবেন। এবং আমার কথাবার্তা ভালো লাগলো কি না লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এটা আপনাদের কাছে অনুরোধ। দিলীপ ঘোষকে ব্যক্তিগত ম্যান হিসাবে আমি কিন্তু পছন্দ করি, কারণ উনি সোজা সাপটা কথা বলেন, যা বলেন মুখের উপরে বলেন। তাই বিরোধী দলে হোক শাসক দলে হোক যে দলেই থাকুক না কেন, যেখানেই থাকুক, যে দলেই থাকুক না কেন, উনি নতুন কোনো দল করুক কি উনি ওনার মতন চলুক, উনি রাজনীতি ছেড়ে দিলেও ওনাকে পছন্দ করব, রাজনীতিতে থাকলেও পছন্দ করব। তাই দিলীপ ঘোষ কিন্তু সোজা স্টেটমেন্ট, যেটা বলে মুখের উপরে বলে, ভণ্ডামোটা কম করে। ভণ্ডামো নেতার থেকে একটু দূরে থাকাই ভালো। যাক, বেশি আর কথা বাড়ালাম না। যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি বা আমার কথাবার্তা যদি যুক্তিসম্পন্ন মনে করেন তাহলে লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।